সুপ্রিয় ভট্টাচার্যের কলমে ভুলতে পারি না। মঞ্জু বৌদিরা প্রথমত আমার প্রতিবেশী ছিলেন, তার উপর আমার দোকান থেকে মালপত্র কিনতেন বলে একটা চেনা পরিচিতির সম্পর্ক আগে থাকতেই ছিল। তাই যখনই দোকানে আসতেন, এখনও বিয়ে করিনি বলে আমাকে নিয়ে একটু ঠাট্টা তামাশাও করতেন। সেই মঞ্জু বৌদি সেদিন মালপত্র নিতে এসে বলেছিলেন, সত্যিই দেবু, বয়সটা তো তোমার কম হলো না, বুড়ো মাটাকে আর কতদিন ধরে ভোগাবে? একটা বিয়ে করলে তো পারো তো। হেসে বললাম, বৌদি, চারিদিকে যা দেখছি তাতে বিয়ে করতে ভয় হয়। বিয়ে করার পর বউ যে কেমন হবে, কোন রূপ ধরবে, তা তো আগে থাকতে বোঝা যায় না। শেষে হয়তো এই বুড়ো বয়সে মাটাকেই না আরও বেশি কষ্ট পেতে হয়। তার থেকে এই বেশ ভালো আছি, কাউকে তো আর কৈফিয়ত দিতে হয় না। সংসারের কাজকর্ম আমি আর মা মিলে ভাগ করে যোগ করে করি। যখন আমি মার্কেটে যাই, মা তখন দিব্যি দোকান সামলায়। সত্যি কথা বলতে কি, আমার মা আর ছেলে মেয়ে ভালোই আছি। বৌদি সেদিন আমাকে আর কিচ্ছু না বলে ফর্দ অনুযায়ী টাকা মিটিয়ে দিয়ে শুধু বললেন, তুমি আমার জিনিসগুলো প্যাক করে গুছিয়ে রেখো, আমি তোমার মায়ের সাথে দেখা করে আসি। প্রায় ঘণ্টাখানিক পর বৌদি বাড়ির ভেতর থেকে হাসতে হাসতে এসে বললেন, দেবু, প্যাকেটটা দাও তো। বেলা 2টোর সময় মা ডাকলেন, দেবু খেয়ে যা। দোকানের শাটার তুলে টেনে হাত পা ধুয়ে খেতে বসলে মা বললেন, মঞ্জু বলছিল ওর বোনটাকে দেখতে। খেতে খেতে বললাম, কেন মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তাহলে আর একজন কাজের মাসে না হয় রাখো। মা সে কথায় কোনো উত্তর না দিয়ে বললেন, আর 2টো ভাত নে, মাছের ঝোল দিয়ে খাবি তো। বলে 2 চামচ ভাত দিয়ে তার ওপর মাছের ঝোল দিতে দিতে বললেন, দুজনের তো সংসার, একজন কাজের মাসি আছে, তাতেই হয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মা আবার বললেন, বিয়েটা তুই এবার করে ফেল, আমি আর কদিন, আমার পর তোকে দেখবে কে? আমি আর কোনো কথা না বলেই চুপ করে খেতে লাগলাম। মা আর একটা মাছ আমার পাতে দিয়ে বললেন, আগামী পরশু দিন বুধবার মঞ্জুদের বাড়িতে মঞ্জুর বোন আসবে, তুই আমার সাথে যাবি 4টের সময়। মেয়ে দেখা শেষ করে 5টায় দোকান খুলবি। এই পর্যন্ত কথাগুলো বলে মা নিজে খাওয়া শুরু করলেন। মা খেতে বসে কথা বলেন না, তাই বুঝতে পারলাম মা যা বলার বলে দিয়েছেন। যথারীতি বুধবার দিন মঞ্জু বৌদির বোনকে দেখলাম। মোটামুটি দেখতে, সুন্দরী বলা যাবে না, তবে চেহারার মধ্যে একটা সরলতার ছাপ ছিল, আর সব থেকে আকর্ষণীয় ছিল তার বড় বড় চোখ দুটো, যেন গভীরতায় ভরা। মা মেয়েকে জিজ্ঞাসা করেছিল, তোমার নাম কি? মেয়েটি ঘাটটা অল্প একটু উঁচু করে বলেছিল, কেয়া রায়। মা আমার দিকে তাকিয়ে বললেন, তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে কর। আমি মার দিকে ফিরে চোখ কুঁচকে বললাম, আমি বরং যাই, তুমি কথা বলো। সেখান থেকে চলে এসে দোকান খুলে বসলাম। মা সেদিন মেয়ে ঠিকুচি গোষ্ঠী মিলিয়ে দেখবেন বলে সঙ্গে করে এনেছিলেন, এবং যথারীতি পরের মাসে কেয়ার সাথে আমার বিয়ে হয়ে যায়। মার পছন্দ সত্যিই যথার্থ ছিল। কেয়া কথা কম বলতো ঠিকই, তবে বাড়ির সমস্ত কাজ সে একা সামলাতে লাগলো। মা শুধু বলতো, ওরে বৌমা, আমাকে এইভাবে বসিয়ে রাখলে আমি যে অকেজো হয়ে যাব। সে তখন বলতো, আপনি সকাল বিকেল হাঁটাহাঁটি করুন না, এদিকে আমি আছি, সব সামলে নেব। সংসারের কাজ সামলে একটু ফাঁক পেলেই দোকানে এসে মালপত্র সাজিয়ে রাখতো। এরকমই দোকান গোছাতে গোছাতে একদিন সে বলে বসলো, টিভি খুলতেই দেখায় চারিদিকে দোকান বাজার শর্ট সার্কিট হয়ে পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমাদের দোকানের, তোমার মায়ের, আমার কোনো ইন্স্যুরেন্স করিয়েছো? বললাম, না, সেরকম তো কখনো ভাবিনি। আর সে আমার পাশে এসে নাকটা টেনে ধরে সেদিন বলেছিল, হাঁদারাম, এগুলো করে রাখো, মানুষের বিপদ আপদের কথা বলা যায় না তো, কোনোদিন কাজে লেগে যেতে পারে। সেটা যে এইভাবে কাজে লেগে যেতে পারে কখনো স্বপ্নেও ভাবিনি। আগের দিন রাতের বেলায় দোকান থেকে একটা বড় ক্যাডবেরি শিল্ক এনে বাড়ির ফ্রিজের ভেতরে রেখেছিলাম। প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে কেয়া তখন প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা। সকালে দোকানে যাওয়ার আগে ফ্রিজ থেকে ক্যাডবেরিটা বার করে প্যান্টের পকেটে রেখে জামাটা পরতে পরতে বললাম, আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, চলো না সন্ধ্যের পরে দুজনে বেরিয়ে কিছু কেনাকাটা করে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া সেরে প্রথম অ্যানিভার্সারিটা পালন করি। কেয়া এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি অ্যানিভার্সারি। আমিও কেয়াকে আদর করে পকেট থেকে ক্যাডবেরিটা বার করে তার হাতে দিয়ে বললাম, সেম টু ইউ। সে আমাকে ছোট্ট একটা কিস করে ক্যাডবেরিটা টেবিলে রেখে জামার বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলতে লাগলো, কেনাকাটা করে রেস্টুরেন্টে গিয়ে অ্যানিভার্সারি পালন না করে দিদি জামাইবাবুকে বলো না রাতের খাবারটা আমরা সবাই একসঙ্গে খাই।
তুমি শুধু মাছ, মাংস, দই আর মিষ্টিটা এনে দাও, বাকি সব বাড়িতে আছে। আর হ্যাঁ, একটা বড় মাছের মাথা ছোট ছোট করে পিস করে নিও। বলে তার মুখটা আমার মুখের সামনে নিয়ে একটু চোরা হাসি হেসে বলল, তুমি তো আমার মুড়ো ঘন্ট খেতে খুব ভালোবাসো। কেয়া এইরকমই ছিল, তার গুণের কোনো তুলনাই ছিল না। কেয়ার সাথে কাটানো সেই সংক্ষিপ্ত 1.5 বছরের বিবাহিত জীবন আমি যে আজ 5 বছর পরও ভুলতে পারি না। যে আমি বিয়ে করব না বলে ঠিক করেছিলাম, সেই আমি কেয়াকে এতটাই ভালোবেসে ফেললাম, তাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না। অথচ বিয়ের 1.5 বছর পর ঠিকুচি কুষ্টি মিলিয়ে বিয়ে করা কেয়া ইরাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। 8.5 মাসের মাথায় হঠাৎই একদিন কেয়ার শরীর খারাপ হতে শুরু করলো। সন্ধ্যের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলেন বেবির পজিশন চেঞ্জ হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করা দরকার, তা না হলে বাচ্চা এবং মা কাউকেই বাঁচানো যাবে না। আমাকে বন্ড পেপারে সই করতে বলা হলো। কেয়ার তখন কথা বলার ক্ষমতা ছিল না। ওরকম একটা অবস্থার মধ্যেও তার চোখের জল আর মুখের হাসি যেন বলতে চাইছিল, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। অথচ হলো। সব থেকে বড় ক্ষতিটা আমারই হলো। ডাক্তারবাবুরা পারলেন না কেয়াকে বাঁচাতে। চেষ্টার ত্রুটি ছিল না বলেই হয়তো শেষ পর্যন্ত বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিলেন। আমি কেয়ার শোকে নাওয়া খাওয়া ভুলে পাগল হবার উপক্রম। মা আমাকে নিয়ে দোকান নিয়ে এতটাই ব্যস্ত ছিল, বাচ্চাটাকে ঠিকমতো দেখভাল করতে সেই সময়টা অসুবিধে হচ্ছিল। সব দেখে শুনে মঞ্জুতি এগিয়ে এসে মাকে বলল, আপনি আপনার ছেলেকে আর দোকানটাকে আপাতত সামলান। যতদিন না দেবু ঠিক হচ্ছে ততদিন আমি বাচ্চাটাকে সময়ে সময়ে এসে দেখে যাব। আমার স্বাভাবিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেল। এর মধ্যেই মা ইরাকে কখনো কোলে নিয়ে, কখনো পেটের সামনে কাপড়ে ঝুলিয়ে, কখনো বা মেঝেতে কাঁথা পেতে শুইয়ে রেখে দোকানদারি থেকে শুরু করে সংসারের কাজকর্ম সব করতে লাগলো। প্রথম তাকে দেখে আমার রাগ হতো, অথচ আমাকে দেখা মাত্র তার ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছোড়াছুড়ি করে ফোকলা দাঁতে একগাল হেসে যেন বলতে চাইতো, আমাকে কোলে নাও। পারিনি সেই নিষ্পাপ শিশুকে দূরে সরিয়ে রাখতে। তাকে কোলে তুলে নিয়ে বুকের মধ্যে রেখে মানুষ করতে লাগলাম। মঞ্জুদিও দিনরাত ছুটে ছুটে এসে বাচ্চাটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যেত। ইরা সবার ভালোবাসাই বড় হতে লাগলো। মা কেয়াকে অসম্ভব ভালোবাসতেন। মায়ের চাপাচাপিতেই কেয়া মা হতে চেয়েছিল, তাই কেয়ার মৃত্যুটা মার মনে দাগ কেটে যায়। আস্তে আস্তে মা অসুস্থ হয়ে পড়েন। আপন মনে বিড়বিড় করে বলতেন, বৌমার মৃত্যুর জন্য আমিই দায়ী। 5 মাস পর মাও মারা গেলেন। মা আর কেয়ার ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে LICতে এককালীন ফিক্সড করে দিলাম। সেখান থেকে 3 মাস অন্তর 27,000 টাকার মতো আসতে লাগলো। সেই টাকা থেকে ব্যাংকে 2টো রেকারিং অ্যাকাউন্ট করে কিছু টাকা জমা করতে লাগলাম ইরার ভবিষ্যতের জন্য। মেয়ের যাবতীয় খরচ তার মায়ের আর ঠাম্মির মৃত্যুর পরে পাওয়া টাকা থেকেই চলতে লাগলো। আমি এটা করতাম কারণ আমার মনে হতো ওই টাকাগুলোর মধ্যেও তার মা আর ঠাম্মির আশীর্বাদ আছে। মেয়ের বয়স যখন 1.5 বছর, তখন মঞ্জুদি আর আমার শ্বশুরমশাই বলতে লাগলেন, এভাবে চলতে পারে না, তুমি একটা বিয়ে করো। আমি অনেক কষ্ট করে বোঝাবার চেষ্টা করেছি, নতুন করে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তবুও তারা বাচ্চার কথা মাথায় রেখে ভেবে চিন্তে দেখতে বলল। আমি কিছু সময় চুপ করে থেকে তাদের কথায় রাগ না করে খুব ঠান্ডা মাথায় বলেছি, ভাবনা চিন্তা যা কিছু সব এখন আমার মেয়েকে নিয়ে। বিয়ের ব্যাপারে ভাবাভাবির আর কোনো জায়গা নেই। আপনারা আমার গুরুজন, তাই দয়া করে আপনারা আর বিয়ের কথা বলবেন না। আমি যে কেয়াকে ভুলতে পারি না। আপনার আশীর্বাদ করুন আমি যেন আমার মেয়েটাকে তার মায়ের মতোই তৈরি করতে পারি। ইরা এখন স্কুলে যায়। সে একদিন যেমন আমার মেয়ে, অন্যদিকে আবার ঠিক তেমনি মায়ের মতো শাসনও করে। হাসি পায়, তবে ভালোও লাগে। আমি তাকে সকালে দিয়ে আসি। স্কুল ছুটি হলে আমাকে ফোন করে বলে, তাড়াহুড়ো না করে দোকানের শাটার নামিয়ে আস্তে আস্তে এসো, আমি স্কুলের ভেতর তোমার জন্য অপেক্ষা করছি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।